This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, শিবরাম চক্রবর্তী ভোটকে একবার ওই চৈত্র সেলের সঙ্গে তুলনা করেছিলেন। মানে শিবরামের মতে ছিল যে ওই চৈত্র মাসে দেখা যেত না, গড়িয়াহাট বা হাতিবাগান সব জায়গায় হকাররা সেল সেল করে চিৎকার করেন এবং চান যে খদ্দেরদের তাদের দোকানে টেনে নিয়ে আসতে। তেমনি ভোটের সময় ভোট দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলো একইভাবে হাঁকাহাঁকি করে। আজ সেই হাঁকাহাঁকির একটা ফল কী হলো? মানে হ্যাকটা বললাম এই জন্য যে এবার ভোটটা তো দু পর্বে, সুতরাং এটা প্রথম পর্ব। তো এই হাঁকাহাঁকির একটা ফল আজকে পাওয়া গেল, আর একটা 29 তারিখ পাওয়া যাবে। তো আজকের ফলটা হলো রাজ্যের 152টা আসনের যে ভোটটা হলো প্রথম পর্বে, তাতে প্রায় 92% একটা ভোট পড়ে গেল। প্রায় সর্বকালীন রেকর্ড। কিন্তু মানে ফাইনাল গোনাগুনতিতে সবসময় একটু এদিক ওদিক হয়, সে চান্সটা আছে, কিন্তু খুব বেশি ফারাক হবে না। তো সেই হোক, মানে যাকে বলে বলে সব সময় লোকজন করিয়ে উঠতে পারেন না, মানে রেকর্ড করতে হবে। সবাই তো চান রেকর্ড করতে, কিন্তু সব সময় কি রেকর্ড করতে পারেন? কিন্তু এক্ষেত্রে রেকর্ডটা তো হয়ে গেল, একটা সর্বকালীন রেকর্ড বলতে পারেন বাংলা। একবার যাকে বলে ঢেলে ভোট দেওয়া, আজ সেটাই তো দেখলাম আমরা, দেখলো গোটা বাংলা। কিন্তু এইবার প্রশ্নটা তো সেই অমোঘ প্রশ্ন, রেকর্ড ভোটের হারে কার জিত, আর এই ভোটের হারে কার হার? এটাই তো মূল প্রশ্ন। জানি এটাই সবাই ভাবছেন, সেই অঙ্ক কষা শুরু হয়ে গেছে। ট্রেন্ড কোন দিকে গেল, কোন দিকের দিকে একটুখানি পাল্লা ঢলে পড়লো, এসব নিয়ে সবাই মাথা কামানো শুরু করে দিয়েছেন। যোগ বিয়োগ গুণ ভাগ সব হচ্ছে, আমরা জানি। কিন্তু সেই বিশ্লেষণে একটু পরে ঢুকলেও চলবে। তার কারণ সবার আগে যেটা চোখ বুঝে বলে দেওয়া যায়, কোনো অঙ্ক করার দরকার নেই, এই যে হার, মানে ভোটের হার, তাতে জিত এক দলের নিশ্চিতভাবেই হয়েছে, তারা নির্বাচন কমিশন। দেখুন, নির্বাচন কমিশন এবারের ভোটে যদি সব থেকে বেশি চাপে থাকা কোনো দল হয়ে থাকে, এটা যদি বলি তাহলে খুব ভুল হবে। বলুন তো, প্রথম থেকে মানে ধরুন তৃণমূল শাসক দল, তারা তো সরাসরি নির্বাচন কমিশনকেই ধরে নিয়েছিল এই ভোটের মূল প্রতিপক্ষ। তারা বিজেপির বিরুদ্ধে যত না তোপ দেখেছে, তার থেকে বহু গুণ তোপ দেখেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। কি না হয়নি বলুন তো? ভোট ঘোষণার আগের থেকেই, সেই এসআইআর জবের থেকে হচ্ছে তবের থেকে বিতর্ক শুরু হয়ে গেছিল। যত রকম বিতর্ক হতে পারে, আইন আদালত সব কিছু হয়েছে। নির্বাচন কমিশনের দপ্তর বারবার ঘেরা হয়েছে, এমন হয়েছে যে ওই গোটা জায়গাটা মোটামুটি একটা নিশ্ছিদ্র দুর্গের মতো করতে হয়েছে। নির্বাচন কমিশনের অফিস শুদ্ধ বদলে ফেলতে হয়েছে। ভাবুন, এমন বিরোধিতার মানে দমক বলতে পারেন ছিল। তো সেই রকম জায়গায় একটা চাপে তো তারা থাকবেই, চাপে থাকাটাই তো স্বাভাবিক। পরপর বিতর্ক। স্যার বললামই তো, স্যারের বিতর্ক তো সে এখনও ট্রাইব্যুনালও চলছে, বিতর্কও চলছে। তারপর যেদিন নির্বাচন কমিশন দায়িত্ব নিল, সেই দিনই একদম ওই স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব থেকে শুরু করে সেই যে প্রশাসনিক কর্তাদের বদলি করা শুরু করলো, এ বোধহয় এখনও চলছে, শেষ দিন পর্যন্ত চলছে। কবে থামবে সেটা কেউ জানে না, পুলিশ প্রশাসন সব জায়গায়। এবং তারপর যেটা হলো সেটা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর পরিমাণ, মানে এই পরিমাণ প্রায় 2.5 লাখ বাহিনী, জওয়ান বাংলার বুকে দাপিয়ে বেড়াচ্ছে, সঙ্গে সাঁজোয়া গাড়ি, ট্যাঙ্কার। দেখতে মনে হচ্ছিল একদম আমরা যুদ্ধক্ষেত্রে বাস করছি বোধহয়। খারাপও লাগছিল না একটু, তা না, আমরা অন্যান্য রাজ্যকে বলতে খুব একটা বেশ মজা লাগে আমাদের আর কি, একটা গর্ব অনুভব করি। ও বাপরে, কাশ্মীর আর বলবেন না, এত নিরাপত্তারক্ষী। আমরা তো এই সমস্ত দেখে অভ্যস্ত নই, এটা আর বলতে পারবেন না। কারণ এবার মোটামুটি যা দেখা হয়ে গেল, আর যে পর্বের মানুষজন দেখলেন তারা তো ঠিকই আছেন, কিন্তু বাকি যে পর্বের মানুষজন দেখবেন, মানে ওই পরের পর্ব, তা তো দুটো মিলিয়ে তো গোটা রাজ্যের মানুষই দেখা হয়ে যাবে। যুদ্ধক্ষেত্র কাকে বলে, কত সেনা চলিছে সমরে, একদম হাতে গরম টের পেয়ে যাবেন। কিন্তু বিষয় হচ্ছে, এত বাহিনী আনলেই তো হলো না,
এত বাহিনী আনার যৌক্তিকতা তো একটা দেখাতে হবে, তাই তো? যে এনে লাভটা কি হলো বা আনার দরকার ছিল কিনা। দেখুন, এ ব্যাপারে শেষ রায়টা দিয়ে দিয়েছেন রাজ্যের মানুষ। ওটাই সব থেকে বড় পুরস্কার নির্বাচন কমিশনের জন্য। এমনিতেও মানুষের ভোটেই তো জয় পরাজয়ের মীমাংসা হবে, তো তারা একটা ভোট পরিষ্কার করে দিয়েছেন নির্বাচন কমিশনকে। সেটা তাদের এই ভোটদানের শতাংশ, ওই যে 92%, 90 পার করা রেকর্ড ভোট, এটাই প্রমাণ করে দিচ্ছে যে নির্বাচন কমিশনের এই কোমর বেঁধে নামার যথার্থতা প্রমাণিত। তারা যে চেষ্টা করেছিলেন সেই চেষ্টায় সফল, এবং সাধারণ মানুষ তাদের সেই প্রচেষ্টাকে জয়যুক্ত করেছেন। দেখুন, নির্বাচন কমিশনের প্রথম থেকে যে লড়াইটা ছিল, আমার সঙ্গে যখন ওই কথা বলতে নেমেছিলেন, কথাবার্তায় এসেছিলেন আমাদের নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত, তিনি তো প্রথম থেকেই অবশ্য রাজ্য সরকারের চোখে একদম বিভীষণও বলতে পারেন বা প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছিলেন আর কি। কারণ প্রথম থেকে গুপ্ত শত্রু অনেক কিছু নাম টাম তাকে দেওয়া হয়েছিল, এবং তিনি যখন প্রথম দিন ঘোষণা করেছেন যে তার লক্ষ্য হচ্ছে এ রাজ্যের যে একটা ভোট সংস্কৃতি হয়ে গেছে, যে সংস্কৃতিটাকে মোটামুটি ভারতের অন্যান্য রাজ্যগুলো ইতিমধ্যেই বর্জন করে দিয়েছে, অর্থাৎ রক্ত ঝরানোর সংস্কৃতি, সেই সংস্কৃতিটা তিনি বদলাতে চান। ছাপ্পা ভোটের সংস্কৃতি তিনি বদলাতে চান। এর একটা তৎক্ষণাৎ জবাব অবশ্য তিনি পেয়ে গেছিলেন। সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, ওই ধর্মতলার যে ধর্ণা মঞ্চ, সেখান থেকে তিনি বলেছিলেন যে কে একজন যেন বলছে এখানকার কালচার বদলাবে, তার আগে নিজের কালচার বদলাক। এইরকম যখন বাক্য বিনিময় হয় তখন চাপটা কী পরিমাণে চেপে বসে বুঝতে পারছেন। সেইখানে মানুষ ভোট দিলেন, এমনভাবে ভোট দিলেন যে তাদের ভোটদানের ক্ষেত্রে খুব বাধাদান কেউ করতে পেরেছেন বলে কেউ বলতে পারলেন না। চারপাশে জওয়ান সাজোয়া গাড়ি পাঠিয়ে মোটামুটি যারা বাহুবলী তাদের কাছে বার্তা পাঠিয়ে দেওয়া হলো, এবং তাদের ওই ভেতরে ভেতরে যে ভয়টা জন্মে দেওয়া হলো, তার ফল হচ্ছে মানুষ নির্বিঘ্নে গেলেন এবং ভোট দিলেন। এবং খেয়াল করে দেখুন, কোনো দলের তরফ থেকে এখন পর্যন্ত যে ওই বুথ দখল, ছাপ্পা ভোট দেওয়া, ভোট দিতে পারিনি, গিয়ে দেখলাম আমাদের ভোট দিয়ে দিয়েছে, মানে এখন পর্যন্ত ভোটগুলোতে যে কমন বাইটগুলো, মানে লোকের বক্তব্যগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম কি আজকে? এটাই প্রমাণ করছে যে নির্বাচন কমিশন কি চেয়েছিলেন আর তাদের উদ্দেশ্য, প্রাথমিক উদ্দেশ্যটা সফল হলো কি না। সকাল থেকেই বাহিনী ঘিরে রাখলো 16 জেলার ভোট কেন্দ্রগুলোকে। এবার এই ভোট কেন্দ্রগুলো বাছাই করার ক্ষেত্রেও নির্বাচন কমিশন কিন্তু একটা বিশেষ স্ট্র্যাটেজি নিয়েছিল। দেখুন, প্রথম দফায় তারা যে ভোট কেন্দ্রগুলোকে, যে 16টা জেলাকে বেছেছিল, সে জেলাকে এমনভাবে রাখা হয়েছিল, আপনারা দেখলে বোঝা যাবে যে একটা এল প্যাটার্নে হয়েছে। এই এল প্যাটার্নে এটা কিন্তু এখানটায় কিন্তু এই ধরনের যখন আপনি সাজাবেন তখন কিন্তু মানে মোটামুটিভাবে নিরাপত্তা বজায় রাখাটা একটু কঠিন হয়, মানে এটাই সবাই বলেন আর কি। সচরাচর যেখানে খুব কড়া নিরাপত্তা দেওয়ার দরকার হয়, বাড়তি নিরাপত্তা দেওয়ার দরকার হয়, সেই সমস্ত জায়গায় ওই একটা সার্কুলার প্যাটার্নে ওই ভোট কেন্দ্রগুলোকে সাজানো হয়। তা প্রথম দফায় এল প্যাটার্নে যেভাবে সাজিয়ে রেখেছিলেন, সেখানে কিন্তু তারা সেই কঠিন কাজটা সফলভাবে করে ফেলতে তারা অন্তত পেরেছেন, এটা তো বুঝতে হবে। এবার দেখুন, আপনারা বলবেন যে তাতে কি হলো? সেই তো বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা দেখলাম কমিশনকেই বার্তা পাঠাতে হচ্ছে যে এবার কিন্তু উত্তেজনা বাড়তে পারে, এমনকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আক্রান্ত হতে পারে। কমিশন বার্তা দিল, আমরা বাস্তবেও ঘটতে দেখলাম। কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে মারধর করা হলো, আমরা দেখলাম এই তো চেনা উত্তেজনাটা ফেরত আসছে। ওই সেই আবার সে এসেছে ফিরিয়া, সুকুমার রায়, প্রায় সেরকম। তারপর দেখলাম যে ওখানে তো ঠিক আছে, তারপর বীরভূমের খয়রাশোলে বাহিনীর ওপর হামলা হলো।
তখন আমরা বললাম বাহিনীর ওপর হামলা, তাহলে নিশ্চয়ই এবার উত্তেজনাটা ছড়াবে। এবং সবথেকে বড় কথা, এটাই তো সবথেকে টেনশনের মুহূর্ত। বাহিনীর ওপর হামলা হচ্ছে, এত কেন্দ্রীয় বাহিনী, এত সাজোয়া গাড়ি, এত সাজ সরঞ্জাম, ধুম করে কিছু একটা চলে গেলেই তো হয়ে গেল, ভোট অন্য মাত্রায় পৌঁছে যাবে। এবং সবথেকে বড় কথা যে এই প্রথম পর্বে যা যা হবে তার প্রভাব তো দ্বিতীয় পর্বে গিয়ে পড়বে। তাহলে দ্বিতীয় পর্বটা নিশ্চিন্তে তাহলে তো আর করতে পারবে না নির্বাচন কমিশন, এমনকি এই কেন্দ্রীয় বাহিনী তারাও একটা মানসিক চাপে থাকবে। কিন্তু আমরা কি দেখলাম, একজন পুলিশ অফিসার তিনি পিস্তল পর্যন্ত বার করে ফেলেছিলেন, কেন্দ্রীয় বাহিনীর কেউ কিন্তু কিচ্ছু বার করেননি। এবং সব থেকে বড় কথা, দুজন জওয়ান মার খেয়েছেন, কিন্তু কোনো গুলি চলেনি, কোনো বাড়তি তাদের মারে কেউ আহত হয়েছেন এরকম কিচ্ছু হয়নি। অর্থাৎ বাহিনী প্ররোচনা থাকা সত্ত্বেও সংযম হারালো না, আরেকটা জয়। এবার এটার থেকে আপনাদের মনে হতে পারে যে তাহলে তো আবার সেই পুরনো, বাকি সবাই তো খুল্লা ছুট পেয়ে গেল যে আরে এই বাহিনী তো কিছুই করবে না, ওদের দেখানোর জন্য আনা হয়েছে, অতীতেও যেরকম হচ্ছিল। সেটাও হয়নি। যথারীতি বেলা গড়ানোর সাথে সাথে কুমারগঞ্জে 5 জন বা ওই খয়রাশোল থেকে 3 জন গ্রেফতার হয়েছেন। এবং যা খবর, রাতভর তল্লাশি চলবে এবং এক এক করে আরও অনেককে তোলা হবে। অর্থাৎ যারা এই ঘটনায় যুক্ত, কেউ শুধু যে ছাড়া পাবেন না তা না, এমনিতেই এবার তাদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হবে সেগুলো তো আগের থেকেই কমিশন ঘোষণা করে দিয়েছিল, যথেষ্ট কঠিন ধারা, ছাড়া পাওয়া বেশ কঠিন। এবার তার সঙ্গে সঙ্গে যদি মানে এরকম সুদূর প্রসারী একটা তার এফেক্ট থাকে, তাহলে সেটার প্রভাব বরঞ্চ উল্টে পরের পর্বে করবে। আমাদের রিপোর্টাররা যারা ঘুরে বেড়াচ্ছিলেন তারা এমনিতেই বলছিলেন যে বহু জায়গায় বিভিন্ন বাহুবলী যাদের মধ্যে একটা ওই ভোট ম্যানেজ করার কর্মকুশলতা আছে, তারা কিন্তু মোটামুটি ওই চারপাইয়ের ওপর নিশ্চিন্তে বসে বসে চা খেয়েছেন। এবং তাদের জিজ্ঞেস করলে বলেছেন এই বাজারে নির্বাচন কমিশন যে মুডে রয়েছে, এত কেন্দ্রীয় বাহিনী, যদি আমরা বাড়াবাড়ি করতে গিয়ে ধরা পড়ে যাই বা কিছু একটা হয়ে যায়, কে দেখবে আমাদের? এই ভাবনাটা যে এই বাহুবলীদের মধ্যে তৈরি করে দিতে পেরেছে নির্বাচন কমিশন, এটা কিন্তু তাদের সাফল্য। যা দেখে শুনে অধীর চৌধুরীর মতো কংগ্রেস প্রার্থীও কমিশনকে দরাজ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন বাহিনী আর কমিশনের ভূমিকায় তিনি খুশি। দেখুন, নেতারা এই রকম ভোটের সময় এরকম কিন্তু চট করে তারা কোনো রকম এরা সার্টিফিকেট দেন না, কারণ তাদের সার্টিফিকেট দেওয়া সেগুলো মেপে ঝুঁকে এবং তাদের ফল কীরকম হতে পারে সেই সমস্ত কথা মাথায় রেখে হয়। আগ বাড়িয়ে বলে দিলেন যে খুব ভালো কাজ হয়েছে, তারপরে হেরে গেলে দোষটা দেবেন কার ওপর। কিন্তু তৎসত্ত্বেও ঝুঁকি নিয়ে অধীর চৌধুরীর মতো নেতা যে তাদের এরকম প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন, এটা কিন্তু বিরাট প্রাপ্তি নির্বাচন কমিশনের কাছে। এবং আজকে সেই জন্য বারবার মনে পড়ে যাচ্ছে, ওই বললাম, শোনাবো আপনাদের সেই বক্তব্যটা আরেকবার, যে আমার সামনে বসে সুব্রত গুপ্ত কি বলেছিলেন। বাহিনীর অ্যাকশনটা সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল। ভোটের সকালে একেবারে দাবাং মুড। বুথ জ্যামিং বা নিয়ম ভেঙে জমায়েতের মতো খবর কানে এলেই বাহিনী অ্যাকশনে নেমে পড়ছিল। তুফানগঞ্জে বুথ জ্যামিংয়ের অভিযোগ পেয়েই ভোটারদের রাস্তা পরিষ্কার করার কাজে হাত লাগায় কিউআরটি টিম। শামশেরগঞ্জের দিগরিতে আবার লাঠি উঁচিয়ে দোকান বন্ধ করে জটলা সরাতে দেখা যায় বাহিনীর জওয়ানদের। ভোটদানের হার ততক্ষণে সব রেকর্ড ভেঙে দিয়েছে। সব নজির ভাঙা এমন ভোটের জন্য বিরোধীরা কিন্তু ফোর্সের পারফরমেন্সকেই কৃতিত্ব দিয়েছেন। ভোটের আগের দিন রাত্রিটা খুব মিনিংফুল থাকে। ইলেকশন কমিশন এবং সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সকে ইনিশিয়ালি ধন্যবাদ দেওয়া যেতেই পারে। এবার সেই সিআরপিএফ বা সেন্ট্রাল ফোর্স বা ইলেকশন কমিশন যে ব্যবস্থা নিয়েছে, সেটা আমি বলতে অনেকটা ফুল প্রুফ মেজার, যাকে বলে ফুল প্রুফ মেজার কিন্তু নিয়েছে। দ্য কমিশন ইজ ডিজার্ভ টু বি প্রেজড রাইট নাও। আমরা প্রপার কমপ্লেন করছি এবং প্রপার এনগেজমেন্ট হচ্ছে। এখনও পর্যন্ত আমরা সিআরপিএফের মুভমেন্টে সন্তুষ্ট। সিউড়ি বিধানসভার ক্ষেত্রে বলতে পারি, সারা বীরভূমেও তাই হচ্ছে। বিরোধীরা খুশি হলেও তৃণমূল নেতারা কিন্তু বুঝিয়ে দিয়েছেন তারা ফোর্সের অ্যাকশনে মোটেই খুশি নন। আমরাও চাই নিরাপত্তার মধ্য দিয়ে করুক, কিন্তু কিছু কিছু জায়গাতে ওভার অ্যাক্টিং করছে সিআরপিএফ, অযথা বলপ্রয়োগ করার চেষ্টা করছে।
বিজেপি শাসিত রাজ্যের থেকে যারা এসছেন তারা একটি অতি সক্রিয়তা দেখাবার চেষ্টা করছেন, আদারওয়াইজ এমনি ঠিক আছে এখন পর্যন্ত। শান্তিপূর্ণ ভোটের ছবিটা বদলে যায় দুপুরের পর। সূত্রের খবর, মূলত 3টি জেলা মুর্শিদাবাদ, কোচবিহার, বীরভূমে বিকেল 4টের পর থেকে অশান্তির আশঙ্কায় বাহিনীকে সতর্ক করে প্রশাসন। কেন বলছেন খাওয়াচ্ছেন টিভিকে যে 4টের পর থেকে ঝামেলা হবে? মিলিটারিরা কি ছাপ্পা মারবে? সিআরপিএফ আর ইভিএম দখল করবেন? এত সস্তা, সবাই মরে গেছে। অন্যরা প্রতিবাদ না করলেও বাংলার মানুষ জানে কি করে মানুষের ভোটটাকে রক্ষা করতে হয়। কমিশনের আশঙ্কায় সত্যি হয় ভোটের শেষ লগ্নে যে বাহিনী শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করলো, হামলার টার্গেটও হলো সেই বাহিনী। গন্ডগোলের খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী পৌঁছতেই শুরু হলো হামলা, ইট পাথর বৃষ্টি, ভাঙচুর করা হলো পুলিশের গাড়িতেও। বুথ চত্বরে মারমুখী দুষ্কৃতীদের ঘেরাওয়ের মুখেও বাহিনী কিন্তু বুঝিয়ে দেয় এবারের ভোটে তারা পিছু হটতে রাজি নয়। আক্রমণকারীদের প্রতিরোধ করতে রীতিমতো পিস্তল কক করে দাঁড়িয়ে পড়েন হিমাচল থেকে আসা এক পুলিশ অফিসার। পিস্তল উঁচিয়ে দাঁড়ানো পুলিশের ছবিটাই বুঝিয়ে দেয় এবারে বাংলার ভোটে বাহিনীর হার না মানা মেজাজ। দেখুন, ওই যার হাতে পিস্তলটা দেখলেন, যেটা দেখে ওই বলছিলাম যেটা যে বাহিনীর যে হার মানা মেজাজ, যে এটা তারা কোনোভাবেই হার মানাবেন না, তারা একটা মানসিকতা নিয়ে এসছেন, সেটার বাইরেও আরেকটা বার্তা আছে, দুটো বার্তা আছে। প্রথম কথা যেটা বলছিলাম, সংযম। হাতে পিস্তল আছে, পিস্তল বার করেছেন, কিন্তু ওই পিস্তল থেকে গুলি বেরোয়নি, ওটা ভয় দেখানোর জন্য ছিল। এবং দ্বিতীয়ত, পিস্তলটা যিনি বার করেছিলেন তাকে হয়তো কেন্দ্রীয় বাহিনী বলা হবে ভিন রাজ্য থেকে এসছেন, কিন্তু হিমাচলটা তো আবার এখন কংগ্রেস শাসিত, সেটা তারা তো আবার ইন্ডি জোটে তৃণমূলের সঙ্গেই রয়েছে। তাহলে সেম সাইড হলো নাকি? মানে নিজেদের ইন্ডি জোটের কোনো একটা রাজ্য, কোনো একটা দলের এরকম অধীনস্থ পুলিশ, তারা পর্যন্ত পিস্তল বার না করে পারলো না, এটা একটুখানি কিন্তু অন্যরকম বার্তা হয়ে গেল। তো যাই হোক, এই যে গোটা পরিকল্পনাটা, অর্থাৎ পুলিশ, তার সঙ্গে নিরাপত্তারক্ষীরা, কেন্দ্রীয় বাহিনী, এই সব কিছু মিলেমিশে যে একটা বিভিন্ন স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে, তাদের মূল মন্ত্র থাকবে সংযম, অন্তত এই প্রথম পর্বে। তারা রুট মার্চ করবেন, বিভিন্ন জায়গায় সাঁজোয়া গাড়ি, ট্যাঙ্কার দেখাবেন এবং যারা বাহুবলী তাদের মনের মধ্যে ভয় ধরাবেন, কিন্তু নিজেরা লক্ষণ রেখাটাকে পার করবেন না। তাই করেছেন তারা। তাই এটা দেখে এই মনে পড়ছিল যে কথাটা শোনাবো বলছিলাম, এটা না শুনিয়ে পারছি না, যেটা আমার সঙ্গে কথাবার্তায় বসে সুব্রত গুপ্ত বলেছিলেন যে তাদের লক্ষ্য দুটো, 1 পরিচ্ছন্ন ভোটার তালিকা, আর 2 ভয়মুক্ত ভোট। সেটাই তারা আপাতত প্রথম পর্বে করতে পেরেছেন বলে তারা কিন্তু গর্ববোধ করতে পারে। তিনি সবাইকে ভার্চুয়াল মিটিং করে বলছেন তৃণমূলকে অ্যারেস্ট করতে হবে, তাদের এতে গাঁজা দিতে হবে, গাড়িতে গাঁজা ঢুকিয়ে দাও, বাড়িতে গাঁজা ঢুকিয়ে দাও, ইনকাম ট্যাক্স রেড করো, ইডি রেড করো, সিবিআই রেড করো। লজ্জা করে না? এত ভয় কেন থাকবে ভোটারদের মধ্যে? এই ভয়টা দূর করার জন্যই এত মানে সেন্ট্রাল ফোর্সের ব্যবস্থা করা হয়েছে। সব জায়গায় তাদের মার্চ করানো হয়েছে, তারা গিয়ে নির্ভয় দিচ্ছেন গ্রামের মানুষদের, শহরের মানুষদের। এর মূল লক্ষ্য হচ্ছে যে মানুষের যাতে নির্ভয়ে নিজের ভোট নিজে দিতে পারেন। শুনলেন তো? এবার এই যে পরিকল্পনাটা, এই পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় পর্বেও যদি কেউ মনে করে থাকেন যে এই একই রকম রূপ থাকবে এই কেন্দ্রীয় বাহিনীর, তাহলে বোধহয় তারা ভুল করছেন। কারণ কেন্দ্রীয় বাহিনীর প্রথম পর্বে এতটা সতর্ক থাকার কারণ, এইখানে যদি কিছু ওই শীতলকুচির মতো কিছু একটা হয়ে যেত আর কি, গুলিটুলি চলতো, তাহলে পরের পর্বের জন্য তাদের ওপর বাড়তি চাপ থাকতো, সেটা আরও বেশি করে প্রচারের একটা কেন্দ্রবিন্দু হয়ে যেত। তারা উল্টে নিজেরা চাপে থাকতেন ওই বিভিন্ন গুন্ডা বদমাইশ যাদের চাপে রাখা তাদের বদলে। কিন্তু তার বদলে তারা এই পর্বটা ওই অ্যাওয়ে ম্যাচে যেরকম খেলতে গেলে লোকজন একটু সতর্ক হয়ে খেলে না, তারপরে হোম ম্যাচে মন খুলে খেলবে, সেই রকম ব্যাপার আর কি। এটা তারা প্রথম পর্বটা খেলে নিলেন যে ঠিক আছে, এরপর সেকেন্ড পর্বে প্রাণ খুলে ঝাঁপাবো। এটাই কিন্তু নির্বাচন কমিশনের বিভিন্ন কর্তাদের সাথে যখন কথা বলছিলাম সেখান থেকে ইঙ্গিত পাচ্ছিলাম।
অন্যরকম বার্তা থাকবে, অন্যরকম স্ট্র্যাটেজি থাকবে দ্বিতীয় পর্বের জন্য। এর মধ্যে দুটো খুব ইন্টারেস্টিং বক্তব্যও আছে, জানেন তো। আমরা দেখলাম যে প্রথমেই হঠাৎ করে একটা কমপ্লেন এলো উদয়ন গুহর কাছ থেকে, ডাকসাইটের নেতা, তিনি সবসময় এরকম গরমাগরম বিষয়ের মধ্যে থাকেন। তা সেখানে তিনি প্রথম এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তিনি সমালোচনামূলক একটা অভিযোগ তুললেন যে ওরা কোনো একজন শারীরিকভাবে সক্ষম ব্যক্তিকে নিয়ে গিয়ে তাকে ভোট দিয়ে দিয়েছে, তার ভোটটা দিয়ে দিয়েছে। বিরাট বড় অভিযোগ যে এরকমভাবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়ে নিজেরা ভোট দিয়ে দিচ্ছে। এটা তো মোটামুটি মানে চারপাশে ঝড় তুলে দেওয়ার পক্ষে যথেষ্ট। সেই উদয়ন গুহ এইরকম এহেন একটা চাঞ্চল্যকর অভিযোগ তোলার পর খানিকক্ষণ বাদে এসে বললেন যে না, তার কাছে ভুল খবর ছিল, ওনারা সহায়তা করেছিলেন ওনাকে ওই ভোট কেন্দ্রে ঢোকা অবধি, ভোট দেওয়ার জায়গায় কেউ ঢোকেননি, তিনি নিজের ভোট নিজেই দিয়েছেন। এটা তো আবার মানে যেটা একটু আগে নেগেটিভ সার্টিফিকেট ছিল সেটা পজিটিভ হয়ে গেল। এই বিষয়টা খুব ইন্টারেস্টিং লেগেছে আমাদের, যে এরকম চট করে তো কেউ বক্তব্য পরিবর্তন করেন না, কোন চাপ বা কোন বোধোদয় আর কি, এইটা এক নম্বর ভাবতে পারেন। আর দ্বিতীয়ত শশী পাঁজার বক্তব্য, ভোটের মাঝামাঝি তিনি কিন্তু ওই পুলিশ আর কেন্দ্রীয় বাহিনীকে যথাবিহিতভাবে তাদের দোষারোপ করেছেন যে এরা সব একসঙ্গে কাজ করছে ওই নন্দীগ্রামে। এবার এরকম বিক্ষিপ্ত এবং নির্দিষ্ট দুটোই এরকম যখন অভিযোগ আসে তখন কিন্তু বুঝতে হবে যে মানে উদয়ন গুহর বিষয়টা শুনে যদি আপনাদের মনে হয় যে গোটা ব্যাপারটায় তারা একটু বিভ্রান্তিতে ভুগছেন, ঠিক কীভাবে দেখবেন এদের ধরি করি কিন্তু ধরতে পারছি না। এটা যদি উদয়ন গুহর ক্ষেত্র হয়, ঠিক একইভাবে শশী পাঁজা যখন সুনির্দিষ্টভাবে নন্দীগ্রাম সম্পর্কে অভিযোগটা তোলেন, তখন জানেন তো নন্দীগ্রাম এটা তৃণমূলের এবারও যদিও তাদের তরফ থেকে বিরাট হেভিওয়েট কেউ দাঁড়ায়নি, কিন্তু তৎসত্ত্বেও শুভেন্দু অধিকারীকে হারানো যে তাদের একটা সবসময় বাড়তি অ্যাড্রিনালিন খরণ করায়, এটা বাড়তি উদ্দেশ্য থাকে, এটা তো স্বাভাবিক। তার মানে তারা সেই জায়গাতে যখন এরকম বলছেন যে ওখানটায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মিলে ভোট করে দিয়েছে, এই টাইপের যদি কোনো একটা অভিযোগ আসে, তখন তো ধরতে হবে তারা কি ওইখানটায় শুরুতেই ওয়াক ওভার দিয়ে দিলেন বা হার মেনে নিলেন। যাই হোক, এইটা হচ্ছে পরিষ্কার কথা যে কেন্দ্রীয় বাহিনী তারা এমন ভূমিকা নিল প্রথম পর্বে যাতে পরের পর্বের আগেও এবং যেভাবে ধারাবাহিকভাবে দিনের শেষেও বিভিন্ন জায়গায় ঢুকে যারা গণ্ডগোলে যুক্ত, গুলি চালায়নি, কিছু করেনি, কিন্তু তাদের যেভাবে ধরে নিয়ে আসছে তাতে কিন্তু পরিষ্কার তারা কাউকে এমনি ছাড়বে না। এটা পরের পর্বে যারা ভোটারদের বাড়িতে সেঁধিয়ে রাখার চেষ্টা করেন তাদের জন্য একটা বার্তা, একই সঙ্গে বিরোধীদের জন্য একটা বুস্ট তো বটেই, যে তারা অনেকটা নিশ্চিন্তে তারা পরের পর্বে নামতে পারবে। কারণ যে দাপটটা দেখিয়েছে এই শাসক দলের লোকজন দ্বিতীয় পর্বটায়, সেটা দেখানোর পক্ষে মানে আর কিছু নেই। তাই জন্যে এগুলো হয়তো ওই একটা ছোট্ট জায়গায় গণ্ডগোলের ব্যারিকেডের মধ্যে অনেক বেশি কনসেন্ট্রেটেড হয়ে রয়েছে, তো ওই জন্য একটু বেশি লাগছে। একজন প্রার্থী মার খেয়েছেন, দুজন প্রার্থী মার খেয়েছেন, আর দু চারটে ইটপিট ছোড়াছুড়ি হয়েছে। কিন্তু মোটের ওপর আমাদের রাজ্যে অতীতে যা হয়েছে তার সঙ্গে যদি তুলনা করেন তাহলে এটার কোনো জাস্ট তুলনাই হয় না। তো এরকম যে হতে চলেছে এবং এই গোটা বিষয়টা যে তাদের পক্ষে একটা সুবিধাজনক অবস্থান তৈরি করে দিচ্ছে, এটাকে একটু তাড়াতাড়ি বুঝে গেছিলেন নরেন্দ্র মোদী, নাকি তিনি তো কেন্দ্রীয় সরকার, তার হাতে গোটা ভারতটাই তার, তো সেই জায়গার থেকে এই নির্বাচন কমিশনের সাফল্য অসাফল্য এগুলোর সঙ্গে তো প্রতি মুহূর্তে তৃণমূল তাদের যুক্ত করে দিয়েছে। বিজেপি = নির্বাচন কমিশন, এটা বারবার বলে দিয়েছে। তো সেখানে তারও কি মনে হচ্ছিল যে কোথাও নির্বাচন কমিশনের ব্যর্থতা হলে সেটা তো তাদের গায়েই লাগবে। আজ একদম প্রথম সভা থেকেই কিন্তু কমিশনকে অভিনন্দন জানিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী বলে দিয়েছিলেন গত 50 বছর এরকম শান্তিপূর্ণ ভোটের অভিজ্ঞতা নাকি তার হয়নি। मैं जब से राजनीति में आया हूं, मैं शायद कह सकता हूं ये पहला ऐसा चुनाव है पिछले 50 साल में, पिछले 50 साल में ये पहला चुनाव ऐसा है जिसमें हिंसा कम से कम हुई है। वरना हर हफ्ता किसी को फांसी पर लटका देते थे और बोल देते थे आत्महत्या कर दी। अनेक प्रकार से गुंडा राज चलता था। मैं इलेक्शन कमीशन का हृदय से अभिनंदन करता हूं कि उन्होंने लोकतंत्र की फिर से एक बार बंगाल की धरती पर प्रतिष्ठा की है। দেখুন, অনেকেই হয়তো ভাবছিলেন যে প্রধানমন্ত্রীকে একটু তাড়াহুড়ো করে ফেললেন, মানে এত তাড়াতাড়ি এরকম প্রশংসা করে ফেলা। বাংলাটা তো অন্যরকম, এখানটায় এত সহজে কি একবার বলে দেওয়া সম্ভব? বেলা বাড়লে ট্রেন্ড তো বদলে যেতেও পারে, কিন্তু দিনের শেষে প্রমাণ হলো দুটো। এক, প্রধানমন্ত্রীর হোমওয়ার্কে কোনো ভুল ছিল না, যা হচ্ছে সেটা একদম নির্দিষ্ট পরিকল্পনা মাফিক হচ্ছে সেটা তিনি দিনের শুরুতেই আন্দাজ করতে পেরেছিলেন। আর দ্বিতীয়ত, তিনি যে কথাগুলো বললেন ওই প্রশংসার ছলে, যেটা নির্বাচন কমিশনকে যে সার্টিফিকেটটা দেওয়া, সেটার মধ্যে দিয়েই আসলে তার নির্বাচনী যাবতীয় প্রচারটা সেরে ফেললেন পরের পর্বের জন্য। কি বলতে বাকি রাখলেন? যেখানে প্রত্যেক সপ্তাহে গুন্ডামি হয়, যেখানে মানুষ মারা যায়, রক্ত ঝরে, যেখানে লোকজনকে মেরে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়, সেইখানে এই রকম শান্তিপূর্ণ ভোট, এটা গত 50 বছরে এখানে তিনি দেখেননি। এর থেকে বড় প্রচার আর কি হতে পারে? তার প্রচারের কাজটা তিনি করে দিয়েছেন। ফলে ওই বললাম না, এই রাজনীতিকদের কোনো একটা অ্যাঙ্গেল থেকে বিচার করবেন না। তিনি শুধু নির্বাচন কমিশনকে প্রশংসা করলেন, এটা যদি ভেবে থাকেন তাহলে হাফ ধরেছেন। বাকি হাফটা হচ্ছে ওই প্রশংসাটা আসলে নিজের দলের সপক্ষে নিয়ে চলে এলেন, যে আসলে তারা এমন একটা পরিস্থিতি তৈরি করে দিতে পারছে না, একটু ধরে নিয়েই, যে মানুষজন নিশ্চিন্ত হতে পারছেন তাদের ছত্রছায়া। দেখুন, ভোটের হারটা আসছে এরপর। ভোটের যে ছবিটা দেখে নরেন্দ্র মোদী এরকম আত্মবিশ্বাসী হচ্ছেন, সেই ভোটের হার বা সেই ভোটের ছবি দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ও কনফিডেন্স পাচ্ছেন। ওই বললাম, তারা যে জিনিসটা বলেন, যে জিনিসটা করেন, তার সবটাই, তার কৃতিত্বটা, তার লাভ্যাংশটা নিজেদের দিকে নিয়ে আসার জন্য করেন। তৃণমূল নেত্রীর দাবি কি জানেন? এই যে চারপাশে কোনো গণ্ডগোল হয়নি, চারপাশ নিস্তব্ধ, শান্তিপূর্ণ, এই যে ভোটারদের মুখে সেই অর্থে নিরুত্তাপ বা নির্বাক ভোট, ওই ছোটোখাটো কয়েকটা জিনিস বাদ দিলে, সেটা দেখে নাকি তিনি আজ বুঝে গেছেন সাইলেন্স ইজ বেটার দ্যান গোল্ডেন। অর্থাৎ নীরবতা কখনো কখনো অনেক কথা বলে, অনেক সোনালি ইঙ্গিত দেয়। উনি বলে বেড়াচ্ছেন 294 में मैं कैंडिडेट हूँ। अरे आप तो बंगाल का वोटर ही नहीं है तो कैसे होंगे? पहले प्राइम मिनिस्टर से रेजिग्नेशन करिए, उसको बात सोचिए। हम तो बंगाल का वोटर है, हम कह सकते हैं, आप नहीं कह सकते हैं। क्यों झूठा बात कहते हैं? हम भी 7 दफे MP हुआ, हम 4 दफे मिनिस्टर हुआ, हम भी 3 दफे MLA हुआ, 1 दफे भी होंगे। हमारा एक्सपीरियंस का साथ आप लोगों का कोई एक्सपीरियंस नहीं है। मैं पूरा देश के लिए बहुत सारे काम किया, आज जिंदगी भर करेंगे, लेकिन आप लोगों को लिए हमारा साइलेंस इज बेटर देन गोल्डन। দেখুন, বক্তব্যটা শুনলেন তো? ইংরেজিতে সত্যি একটা কথা আছে যে স্পিচ ইজ সিলভার, সাইলেন্স ইজ গোল্ডেন। সেটাকেই নিজের মতো করে এটা ছোটো করে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে সাইলেন্স ইজ বেটার দ্যান গোল্ডেন। তো যাই হোক, এইটা বলার আরেকটা তিনি ব্যাখ্যা করে দিলেন আসলে, যে এই এত শান্তিপূর্ণ, তার কারণ গণ্ডগোল করবে কে? এত লোক বাদ চলে গেছে। এটাও আবার যারা বাদ চলে গেছে তাদের জন্য প্রশংসা না কীরকম সার্টিফিকেট আমরা জানি না, কারণ তাহলে কি এটা প্রমাণিত হয় যারা বাদ চলে গেছে গণ্ডগোলটা তারাই করতো? এটাও তো আবার ঘুরিয়ে নির্বাচন কমিশনের জন্য একটা সার্টিফিকেট হয়ে গেল। তো যাই হোক,
আজকের প্রায় 4 কোটি ভোটারের যে ছবি দেখে কমিশনকে এরকম ডিস্টিংশন সহ পাশ করিয়ে দিলেন নরেন্দ্র মোদী, সেই একই শান্তিপূর্ণ অর্থাৎ নীরবতাকে তার প্রতি সমর্থন হিসেবে তুলে ধরলেন তৃণমূল নেত্রী। একই ছবি, দুজনে দুরকমভাবে ব্যাখ্যা করলেন। কেন, কিভাবে, সেটা তো আপনারা জানেন। কারণ রাজনৈতিক নেতাদের ব্যাখ্যা সবসময় নিজেদের দিকে আসে, অন্য দিকে যায় না। এটা যদি দোষারোপের ক্ষেত্রে হতো তাহলে যাই হতো সেটা উল্টো দিকে যেত। তো যাই হোক, বাংলার সর্বকালীন ভোটের রেকর্ড দেখেও পরের দফাতেও এরকম একটা ভোট সুনামির আশা বিজেপি তো করতেই পারে, প্রধানমন্ত্রী রাজ্যে পরিবর্তনের আশা করতেই পারে। কিন্তু সেই একই ভিড়কে মমতা বন্দ্যোপাধ্যায় মৌন সম্মতির লক্ষণ বলে ধরছেন কেন? সারা রাজ্যের সঙ্গে মালদার মুর্শিদাবাদের ভোটের হার দেখে কি তিনি একটু বেশি ভরসা পাচ্ছেন? দেখুন, এই মালদায় ভোট পড়েছে প্রায় 92% আর মুর্শিদাবাদেও প্রায় 93%। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি এই ভোটের হার এসআইআরের বিরুদ্ধে মত এবং তৃণমূলের পক্ষে মত। কিন্তু এইখানটাতেই আমার একটা জিনিস মনে হচ্ছিল, জানেন তো, বাংলার মুসলিম প্রধান অঞ্চলের এই ভোটকে, মানে যে প্রচুর ভোট, এবারে যে ভোটদান হয়েছে আমি দেখছিলাম পরপর ওই যে বললাম পুরোটা মিলিয়ে 92%। কিন্তু আপনি যদি পরপর যে 16টা জেলায় যে কেন্দ্র, 152টা কেন্দ্র, তার ভোটদানের হার দেখেন, আপনারা দেখে একটা চমক লাগবে। এটা কি ওই ভোটদানের হার নাকি আইসিএসই না সিবিএসইর ওই রেজাল্টের নম্বর, পার্সেন্টেজ? 90-90 এর নিচে কোনো কথা নেই। 92, 93, 94 আকছার চলছে আর কি, এরকম একটা পরিস্থিতি। তো এই রকম একটা জায়গায় আমাদের চমকে ওঠার খুব যে কারণ আছে এরকমও কিন্তু না। কারণ সদ্য অসমের যে ভোটটা হয়ে গেল, সেখানেও কিন্তু মুসলিম প্রধান অঞ্চলগুলোতে এই রকমই ভোট পড়েছে। অসমের সংখ্যালঘু প্রধান বিভিন্ন আসনে 92 থেকে 94% ভোট পড়েছে এবং সর্বোচ্চ যে কেন্দ্রে ভোট পড়েছে সেখানে 95% ভোট পড়েছে। এবার দেখুন, অসমের ক্ষেত্রে ব্যাপারটা তো একটা ব্যাখ্যা হয়, নাগরিকত্ব প্রমাণের একটা তাগিদ। সেই তাগিদ কি এখানেও খাটবে, নাকি মালদা বা মুর্শিদাবাদে সংখ্যালঘুদের এই বিপুল ভোটদানে তৃণমূলে চোরাস্রোত বইবে? কারণ এই দুই জেলায় পরিযায়ী শ্রমিকদের ফেরাতে তৃণমূল যেরকম তাগিদ দেখিয়েছে, তেমনি বিজেপিও পরিশ্রম করেছে। ফলে পরিযায়ীরা দল বেঁধে এসে কাকে ভোট দিলেন, এটা তো একটা প্রশ্ন থেকে গেল। দ্বিতীয়ত, এই দুটো জেলাতেই কিন্তু সংখ্যালঘু ভোটটা ভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ একদিকে মুর্শিদাবাদে যেরকম কংগ্রেস শক্তিশালী, ঠিক একইভাবে হুমায়ুন কবির তার বাবরি মসজিদ তৈরির একটা উদ্যোগ নিয়ে এসে হাজির হওয়ার পর তার বিরুদ্ধে যত রকম আপনারা যাই করুন, যত রকম অভিযোগই তোলা হোক, যতই স্টিং অপারেশন দেখানো হোক, কিন্তু তার অতীতের কথা, তার বিভিন্ন বিজেপি তৃণমূল যাতায়াত করা, এই সব কিছু তো মানুষ ওই বাবরি মসজিদ কথা তৈরি করার চেষ্টা করছে এটা শুনে ভুলে গেছিলেন। দেখেছিলাম তো আমরা, মানুষজন যেভাবে ওখানে নামাজ পড়তে ছুটে এসেছিলেন, যেভাবে তার আবেদনে সাড়া দিয়ে ইট নিয়ে এসছেন, টাকা উঠেছে, সে ট্রাঙ্ক ভর্তির টাকা। সব যে খুব পয়সাওয়ালা লোকজন দিয়েছেন এরকম না, সাধারণ মানুষও দিয়েছেন। তো এইটা দেখেই তো পরিষ্কার যে মুসলিমদের কাছে তার একটা আবেদন রয়েছে। তো সেখানে একটা ওরকম স্টিং দেখে আর নতুন করে কে কী প্রমাণ করতে পারবে? বরঞ্চ সবাই বলবেন ও ঠিক আছে, ওগুলো অন্যরকম কথা বলা হচ্ছে। ফলে ওখানে একটা ভোট কাটার জায়গা তৈরি হয়েছে। ওখানে মিম ঢুকেছে, মিমের সাথে প্রাথমিকভাবে হুমায়ুন কবিরের একটা যোগাযোগ ছিল, জোট হয়েছিল, যে জোটটা মিম ভেঙে দিয়েছিল ওই স্টিংটা সামনে আসার পর, ওই ভিডিওটা সামনে আসার পর। অর্থাৎ একই সঙ্গে মিম হুমায়ুনের হাত ছেড়ে দিয়ে আবার মুসলিমদের কাছে প্রমাণ করতে চেয়েছিল যে মুসলিমদের স্বার্থের প্রশ্নে তারা অন্য কারোর সঙ্গে কোনো রকম সমঝোতায় যাবে না, তারা কোনোভাবেই মুসলমানদের স্বার্থকে বিসর্জন দেবেন, ওটাই তাদের কাছে মুখ্য। তো সেই জায়গার থেকে তাদেরও একটা আবেদন তৈরি হতে পারে, আইএসএফ তো রয়েছে। ঠিক একইভাবে মালদাতেও তো সেই একই ছবি, সেখানেও মিম রয়েছে, পাশাপাশি দুটো জেলা তো।
ফলে দুটো জেলাতেই কিন্তু মুসলিম ভোট ভাগ হওয়ার যে সম্ভাবনাটা সেটা পুরোদস্তুর রয়েছে। মালদাতে সেখানেও তো কংগ্রেস যথেষ্ট শক্তিশালী। মুর্শিদাবাদে যদি অধীর চৌধুরী ফ্যাক্টর হন, তাহলে মালদাতে সুজা খান, মৌসম নুররা ফ্যাক্টর এবার। এবং তার সঙ্গে সঙ্গে বললাম পাশাপাশি জেলা, সেখানে হুমায়ুনের প্রভাবও রয়েছে, সেখানে মিমের প্রভাবও রয়েছে। ফলে এই দুটো জেলা, এখানে দুটো জেলায় প্রচুর ভোট পড়াটা, সেটা কি ওই অন্যান্য বারের মতো তৃণমূলের ঝুলিতেই পুরোটা যাবে, নাকি এইখানেই সব থেকে বেশি ভোট ভাগ হবে? যত বেশি ভোট পড়বে ততই কি মুসলিম ভোটের বেশি ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে? সেটা যদি হয় তাহলে সেটা কিন্তু তৃণমূলের জন্য, গোটা রাজ্যের জন্যই একটা অশনি সংকেত হতে পারে। একটা ভোট হয়ে গেছে ইতিমধ্যেই। আমার চোখ যদি সত্য হয়, আমার মন যদি মানুষের ভাষা বোঝে, তাহলে অলরেডি আমরা জেতার জায়গায় এসে গেছি। তুমি ক্যাচ করা করবে। এই নির্বাচনের পরে কলকাতা আশপাশ, নদিয়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, সেখানে ব্যাপক ভাঙন ধরবে টিএমসির। বুঝতেই পারো না, পায়ের তলার মাটি সরে যাবে। পতন শুরু হয়ে গেছে বিজেপির। আর 2026-এই মনে রাখবেন, আগস্টের পর থেকে অনেক ওদের দুঃসময় আসছে। আগে দিল্লি সামলান, তারপরে বাংলার দিকে তাকান। কারণ হচ্ছে মানুষ জানে এই ভোটটা তাদের অধিকার রক্ষার লড়াই। এবার দেখুন, এই মোটামুটি এই ভোটের, এই যে প্রচুর ভোট পড়েছে, তাতে নির্বাচন কমিশনের লাভ, তৃণমূলের লাভ বা ক্ষতির সম্ভাবনা, এগুলো তো দেখা যাচ্ছে। কিন্তু আসল জায়গাটা একটু ধরা দরকার, যে এত বেশি ভোটটা পড়লো কেন। দেখুন, নর্মাল কোর্সে এখানে কিন্তু ওই যদি আপনি 21 বা আপনি 24-এর ভোটের শতাংশ দেখেন, ওই মোটামুটি 81-82% ভোট পড়েছিল এই দুটো জায়গাতেই। সেখান থেকে ভোট বেশি বেড়েছে ধরে নিন 10% মতো। এই 10%-এর মধ্যে একটা তাগিদ অবশ্যই এসআইআরের। খেয়াল করে দেখুন, এইবার এসআইআর হওয়ার পর এই এসআইআরটাই যে নাগরিকত্বের মাপকাঠি, এই ভোটার তালিকার থেকে নাম কাটা গেলে যে কোনোভাবে তাদের দেশ ছাড়া হতে হবে, এরকম একটা ভয় সবার মধ্যে রয়েছে। ফলে এবার যারা ভোটাধিকার পেয়েছেন আর কি, ভোটার তালিকায় রয়েছেন, তারা সবাই ঝেড়ে ভোট দিয়েছেন। সংখ্যালঘুরাও ঝেড়ে ভোট দিয়েছেন। এবং যারা বাইরের থেকে এসছেন, বিভিন্ন রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন, প্রচুর টাকা খরচ হয় কিন্তু, বিশেষ করে এখন আসা যাওয়ার খরচ প্রচুর। তৎসত্ত্বেও হ্যাঁ, দুটো রাজনৈতিক দলই আনার বেশ কিছু ব্যবস্থা করেছে, কিন্তু তৎসত্ত্বেও তাদের ওই কাজকর্ম ছেড়ে, ওই সময় টাকা পয়সা ছেড়ে আসাটা ক্ষতি। সেই ক্ষতিটা তারা স্বীকার করে নিয়েছের কেন? কারণ এর আগের এই এসআইআরের সময় দেখা গেছে যে এর আগে এসআইআরের বেস ছিল 2002-এর সাথে সবার লিঙ্ক করানো হয়েছে। এবার তো এসআইআরের বেস হয়ে যাবে এই 2026। পরবর্তী ক্ষেত্রে এসআইআরে তো 2026-এর সঙ্গে লিঙ্ক করা হবে। তাই সেখানটায় কেউ কোনো ফাঁক রাখতে চাননি। তাদের মনে হচ্ছিল নাম ওঠাটাই যথেষ্ট না, ভোট দেওয়াটাও দরকার। তাহলে এটা তাদের নাগরিকত্বের প্রমাণ একদম ছাপ্পা হয়ে রইল। এবার শুধু এই তাগিদেই যদি 10% বেড়ে গিয়ে থাকে, সেটা একরকম। আর যদি অতটাও না হয়ে গিয়ে থাকে, বাড়তি কিছু ভোট পড়ে থাকে, তাহলে সেটার ব্যাখ্যা আর একরকম। খেয়াল করে দেখুন, এর আগে যে 81 বা 82% ভোটগুলো পড়েছিল ওই 21-এর বিধানসভা বা 24-এর লোকসভায়, এই এসআইআর অনুযায়ী, এবারের যে এসআইআর অনুযায়ী, তার মধ্যে তো অন্য সব কিছু ছেড়ে দিন, 58 লাখ তো এরকম ছিলেন যাদের ওই মারা গেছেন, অথবা দু জায়গায় নাম ছিল, অথবা যারা চলে গেছেন। বা তার মধ্যে কিছু ভোট কি পড়ে ঠরে যায়নি? এই জিনিসটাই তো দেখে আমরা অভ্যস্ত। ছাপ্পা ভোটের অভিযোগ তো প্রত্যেক বছর ওঠে। এবার যদি সেই ছাপ্পা ভোটের অভিযোগটা এখন অবধি প্রথম পর্বে আমরা সেইভাবে না শুনে থাকি, তাহলে আমাদের ধরতে হবে এবারের ভোটটা পুরো খাঁটি। ওই আগের বারের ভোটগুলো কিছুটা হলেও জল ছিল, সেই জলগুলো পরিষ্কার হয়ে গিয়ে, তার মানে ধরা যাক, কথার কথা বলছি, আগেরগুলো তো আগের দুটো ভোটে ধরা যাক, পরেরটাই ধরছি, 82% করে ভোট পড়েছিল। যদি তার মধ্যে 2% জল থেকে থাকে কোনোভাবে,
তাহলে আসল ভোট হচ্ছে 80%। আর 10% যদি ওই ধরে নিচ্ছি তারা এসআইআর এর তাগিদে এবার বাড়িতে বসে থাকতেন, এসে ভোট দিয়েছেন, 90% হলো। তারপরেও যে 2% সেটা তো অন্তত বাড়তি ভোট পড়েছে। এই বাড়তি ভোটের কারণটা কি, সেইটা হচ্ছে সব থেকে বড় বিচার্য। সাধারণত যখন বেশি ভোট পড়ে, লোকে ঢেলে ভোট দেয় স্বতঃস্ফূর্তভাবে, তখন সেটাকে অ্যান্টি এস্টাবলিশমেন্ট বলে ধরা হয়, অর্থাৎ শাসকের প্রতি অনাস্থা এইভাবে দেখা যেতে পারে, এরকম অন্তত এতদিন ধরে ব্যাখ্যা হয়। এবার যে ব্যাখ্যার জায়গাটা আটকে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল, এটা বলে যে এই বাড়তি ভোট যা পড়েছে সেটা পুরোটাই ওই এসআইআর এর আতঙ্কের ফলে। অঙ্কের হিসেব এগুলো সব, কিন্তু সেই অঙ্কের হিসেবটা দেখানো হচ্ছে শুধু ওই দুটো প্রচারকে নিজেদের দিকে নিয়ে আসার জন্য। যদি পুরোটা এসআইআর এর ভয়ে হয়, তাহলে তৃণমূলের পক্ষে প্রচার করা সহজ হবে যে মানুষজন ক্ষিপ্ত হয়ে এই এসআইআর এর ওপর বিরক্ত হয়ে মানে গজগজ করতে করতে এসে ভোট দিয়েছে, তার মানে আমাদেরই ভোট দেবে আর কি, তারা এটা বিজেপির বিরুদ্ধে যাবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করলেন। আর ঠিক একইভাবে যদি অতটাও ওইভাবে না হয়ে থাকে, যদি মানুষের স্বতঃস্ফূর্ততাটা বেড়ে থাকে, তাহলে সেটা আবার বিজেপির পক্ষে সুবিধা হয়ে যাবে, কারণ তারা প্রচার করতে পারবেন বেশি ভোট পড়েছে। স্বতঃস্ফূর্ত ভোট মানে মানুষ সরকারের বিরুদ্ধে ভোট করেছে, শাসকের বিরুদ্ধে ভোট করেছে। কারণ 15 বছর টানা ক্ষমতায় থাকা কোনো সরকারের বিরুদ্ধে যে একটা মতামত তৈরি হতে পারে, সেটা তো সবাই জানে। এগুলো ভোটের থিওরি। এবার ভোটের থিওরি এক্ষেত্রে কি হয়েছে, আসলে এবার এতগুলো ফ্যাক্টর, সেটা ওই বললাম, যদি এসআইআরটা না থাকতো তাহলে এত বেশি ভোট পড়ার একটা অন্যরকম সরাসরি অর্থ করে দেওয়া যেত। কিন্তু এবার যেহেতু এসআইআর ফ্যাক্টর রয়েছে, কোন ফ্যাক্টরটার প্রভাবে বেশি ভোট পড়েছে সেটা অত সহজে বলা যাচ্ছে না। দেখুন, আজ কলকাতায় পরপর অনেকগুলো, দুটো কেন বলছি, বেশ আরও কয়েকটা কর্মসূচি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে বউবাজারে জনসভা, তারপর ভবানীপুরে পদযাত্রা, প্রথম দফায় নন্দীগ্রামের লড়াই শেষ করে উঠে শুভেন্দু অধিকারী বলছেন এবার তার যাবতীয় মনোযোগ তৃণমূল নেত্রীর পাড়াতেই থাকবে। শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্যের আর কোথাও নয়, বাকি দিনগুলো তিনি ভবানীপুরেই পড়ে থাকবেন। এটা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেসের ওপর একটা চাপ তৈরির কৌশল। কিন্তু সেই কৌশলটাই কি আর একটু জোরালো করলেন তার বাবা শিশির অধিকারী। একসময় যাদের বলা হতো যে কাঁথির একদম যারা গড়, ওখানে তৃণমূলের ধারক বাহক বলে যাদের কথা ভাবা হতো, সেই প্রবীণ বর্ষিয়ান রাজনীতিক শিশির অধিকারী তিনি বলেছেন যে তিনিও শুভেন্দুর সাথে ভবানীপুরে থাকবেন। এবার ছেলে দাঁড়িয়েছে ভোটে, ছেলের এটা একটা অস্তিত্বের লড়াই, সেখানে বাবা তিনিও রাজনীতিক, তিনি তার সঙ্গে থাকবেন, এতে নতুন কথা কি আছে, এটাই ভাবছেন তো। অতীতেও তো শুভেন্দুর প্রচারে বা সভায় শিশির অধিকারী থেকেছেন, বক্তব্য রেখেছেন, কিন্তু এইবার এই বিষয়টা এত সহজ পারিবারিক ইকুয়েশনে হচ্ছে না। এর মধ্যেও একটা মর্মার্থ রয়েছে, তাৎপর্য রয়েছে। 21-এর ভোটের প্রচারে কাঁথির সভায় অভিষেক একবার বলেছিলেন যে তোর বাবাকে নিয়ে, পরে অবশ্য বলেছিলেন তিনি ওই চ্যালেঞ্জ তিনি অন্য কারোর উদ্দেশ্যে করেছিলেন। এবার এটা কে কার উদ্দেশ্যে কখন করেছিলেন, অভিষেক যখন বলেছিলেন যে তিনি অন্য কারোর উদ্দেশ্যে করেছিলেন, তাহলে নিশ্চয়ই অন্য কারোর উদ্দেশ্য করেছিলেন, সে অন্য কারোটা আমরা জানি না। তবে এই মন্তব্য অধিকারী পরিবার ভালোভাবে নেয়নি, সেটা তখনও তাদের মুখ থেকে শোনা গেছিল। এবার শুভেন্দু অধিকারীর সঙ্গে শিশির অধিকারীর এই ভবানীপুরে প্রচারে আসার কথাটা শুনেই সেই কথাটা হট করে মনে পড়ে গেল। এই আশাটা কি জবাব দিতেই দ্বিতীয় দফায় নির্বাচনের প্রচার কিন্তু এই যে এতগুলো কথা বললাম, বোঝালাম, তার কারণ হচ্ছে যে বুঝতেই পারছেন দ্বিতীয় দফার প্রচারটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে, দ্বিতীয় দফার লড়াইটা আরও উত্তেজনাপূর্ণ হতে চলেছে। ওটিটিতে থ্রিলার ফিলার যা দেখেন না, সেগুলো আপাতত বন্ধ রাখুন, সিনেমা থিয়েটার ভবিষ্যতের জন্য রাখুন, ওগুলো ভবিষ্যতে দেখতে পারবেন। কিন্তু বাংলার রাজনীতি এই রকম রোমাঞ্চকর মুহূর্ত ভবিষ্যতে আবার কবে পাবেন, এই মুহূর্তে অন্তত বলাটা খুব মুশকিল। নভেম্বর মাস থেকে
এই পিরিয়ডে আমার এই 40-50টা অ্যাসেম্বলি হবে, আর এই সেকেন্ড ফেজে আমি বেশি পারবো না। লাস্ট প্রশ্ন, আমি 3-4টে বড় জোর করতে পারবো, কারণ আমি ভবানীপুরে কনসেন্ট্রেট করব। ইজি ফাইট কোনটা, নন্দীগ্রাম না ভবানীপুর? এখনো পর্যন্ত যা লড়ছেন। না, আমি কাউন্টিং এর আগে এটা বলতে পারবো না, কিন্তু আমি ঘুরে দেখেছি যে ভবানীপুর এই মুহূর্তে আফটার SIR অনেক ইজি। মানে নন্দীগ্রামকে আমি রেসপেক্ট দিয়ে বলছি, এখানে 66,000 মুসলিম ভোট আছে এবং দে আর কনসলিডেটেড ইন, মানে ধর্মীয় লাইনে ভোট দেয়। ভবানীপুরে কি আপনি যাবেন? হ্যাঁ যাবো, আজকেই চলে যাবো। আজকেই বেরিয়ে হ্যাঁ, রেস্ট্রিক্টেড পিরিয়ড যতদিন আছে ততদিন পর্যন্ত থাকবো সেখানে। ছেলেবেলা ওখানে প্রায় 12 বছর 13 বছর কাটিয়েছি, রেগুলারলি যেতাম আসতাম, তো সেখানে আমাদের বহু পরিচিত লোক আছে। দিল্লি থেকে এলো হাদাই ভোদাই, সাথে নিয়ে এলো ইডি সিবিআই, তার সাথে এলো ট্যাক্স NIA, তার সাথে যুদ্ধের সাজুয়া গাড়ি। আউটসাইডার ক্যানট স্টে উইদিন দ্য ইলেকশন এরিয়া। হোটেল টোটেল নিয়ে ভাবছো বুক করে বসে আছো? হোটেল বুক করে বসে থাকো, নেক্সট অন্য সময় তোমাকে কুক করতে হবে। দেখুন, বুঝতেই পারছেন যে জায়গাটা আক্রমণের মূল লক্ষ্য সেটা ওই বাহিনী। এবার দ্বিতীয় দফার ভোটের আগে বাহিনীর নড়াচড়া যে আরও বাড়বে তার স্পষ্ট ইঙ্গিত তো কমিশনের থেকে পাওয়া গেছে। আর কমিশনের এক্ষেত্রে কিন্তু মানে কঠোর হওয়ার উপযুক্ত কারণটাও পেয়ে গেছে। তারা প্রাথমিকভাবে হয়তো তাদের মাথার মধ্যে ছিল যে ওই 800 জন নেতাকর্মীকে গ্রেফতারির তালিকায় রেখেছে, এটা বলে ওই যে হাইকোর্টে তৃণমূল গেছিল, সেটাতে তো তাদের গ্রেফতারির ওপর স্থগিতাদেশ দিয়েছিল কোর্ট। কিন্তু আবার একই সঙ্গে বলেছিল নতুন কোনো ঘটনায় বা নতুন কোনো তাদের বিরুদ্ধে যদি মামলা হয় বা তাদের যদি কোথাও নিরাপত্তা বিঘ্নিত করার ক্ষেত্রে তাদের ভূমিকা রয়েছে এরকম প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সংখ্যাটা আরেকটু বাড়িয়ে দিয়েছিলেন, প্রকাশ্য সভায় সংখ্যাটা 1000-এর বেশি করে দিয়েছিলেন। এবার হাইকোর্ট গ্রেফতারিতে স্থগিতাদেশ দেওয়ার পরেও যে ফাঁকটা রেখে দিয়েছে যে এরপরেও নতুন কোনো যদি নির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে গ্রেফতার করা যাবে, এটাই তো নির্বাচন কমিশনের কাছে, নির্বাচন কমিশনের হাতে আরও একটা অস্ত্র তুলে দিয়েছে। ওই খয়রাশোলের ঘটনা, 29 তারিখ ভোট হবে কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান আর নদিয়ায়, দুটো 7টা জেলা। এবার 7টা জেলায় যদি দেখেন 2 পা অন্তর আধা সেনা দাঁড়িয়ে আছে, তাহলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। এই যে এই পর্বের ভোটটা না, দ্বিতীয় পর্বের ভোট, এটাকে কিন্তু ওই সার্কুলার যে একটা স্ফিয়ার তৈরি করে নেওয়া, সেরকম টুকরো টুকরো ভাগে ভাগ করে এরপরে কেন্দ্রীয় বাহিনী তারা নিরাপত্তার ব্যবস্থা করছে, বেশ কয়েক স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। ওই প্রথম পর্বে যেরকম হয়েছিল, প্রথম পর্বে যে ওই বললাম এল প্যাটার্নে গোটা ব্যাপারটা সাজানো হয়েছিল, দ্বিতীয় পর্বটা সম্পূর্ণভাবে আলাদা। দুটো পর্বে তাদের প্রস্তুতি আলাদা, তাদের মানসিকতাও যে আলাদা থাকবে সেটাও কিন্তু ধরে নেওয়া যেতেই পারে। কারণ মাথায় রাখতে হবে, প্রথম পর্বে কিছু হলে দ্বিতীয় পর্বে তার প্রভাব পড়ার সম্ভাবনা ছিল, কিন্তু দ্বিতীয় পর্বে কিছু হলে তারপর তো এই মুহূর্তে আর কিছু হওয়ার নেই, খুব বেশি হলে সমালোচনা হবে। ফলে অনেক খোলা মনে কেন্দ্রীয় বাহিনী যে শুরুর থেকেই অন্তত ওই প্রথম পর্বে অর্জন করা সুনামটাকে বজায় রাখতে মরিয়া হবে এবং এই প্রথম পর্বের এই দ্বিতীয় ভাগেই কুমারগঞ্জ বা খয়রাশোলের মতো যে 2-4টে ঘটনা ঘটেছে সেগুলোও যাতে না ঘটে তার জন্য বাড়তি উদ্যোগী হবে, সেটা কিন্তু বলাই বাহুল্য। যেভাবে অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলা হয়েছে, যেভাবে হুমায়ুন কবির আক্রান্ত হয়েছেন, লাভপুরে বিজেপি প্রার্থীর ওপর হামলা হয়েছে, এগুলো কিন্তু বুঝিয়ে দেয় যে নেহাত এই এত বাহিনী এত সচেষ্ট, এত তৎপর, এই জন্য ব্যাপারটা একটু ধামাচাপা ছিল। এই কটা ঘটনা ঘটেছে, কিন্তু আসলে বাংলার ভেতরে এই ব্যাপারগুলো লুকিয়ে আছে। যদি চেপে না রাখা যায়, যে কোনো সময় ওই আগ্নেয়গিরির মতো যে কোনো জায়গার থেকে মাটির তল থেকে ভসভস করে বেরিয়ে আসবে। এই জন্যেই গোটা বিষয়টা সে দ্বিতীয় পর্বের জন্য বরঞ্চ আরও বেশি তৈরি হয়ে
এই প্রথম পর্বের দ্বিতীয় ভাগের বিষয়গুলোকে মাথায় রেখেই এই কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশন প্রস্তুতি নেবে সেটা বলাই বাহুল্য। ফলে আরও বাড়তি কড়াকড়ি দেখার জন্য তৈরি থাকুন। चुनाव में किसी भी मतदाता के ऊपर दबाव बर्दाश्त नहीं किया जाएगा। লক্ষ্য ছিল ভোটারদের সুরক্ষা, লক্ষ্য ছিল ভোটারদের নিরাপত্তা। किसी भी वोटर को डराया या धमकाया नहीं जाएगा। ভোটারদের ওপর হামলা মারধর গত ভোটগুলোর পরিচিত গ্রাফটা এবার নিম্নমুখী। প্রথম দফায় ভোটারদের নিরাপত্তায় কমিশনের খাতায় লেটার মার্কস। কমিশন ভোটারদের সুরক্ষার গ্যারান্টি দিয়েছিল, কিন্তু প্রার্থীদের নিরাপত্তার গ্যারান্টি, সেখানেও পাস মার্ক পেরোতে পারল কি নির্বাচন কমিশন? বাম আমলে বিরোধী প্রার্থীরা আক্রান্ত হয়েছেন বহুবার। ছবিটা বদলায়নি তৃণমূলের আমলেও। 2019-এর নভেম্বরে করিমপুরে উপনির্বাচনে এভাবেই হেনস্থা হয়েছিলেন তৎকালীন বিজেপির প্রার্থী জয়প্রকাশ মজুমদার। কখনো জয়প্রকাশ মজুমদার তো কখনো সুজাতা মণ্ডল। ট্র্যাডিশন বদলালো না এবারও। কুমারগঞ্জে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী। 24 নম্বর বানিহারি বুথের সামনে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধরের অভিযোগ। এক পুলিশ কর্মী বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও আক্রান্ত হয়েছেন প্রার্থী। আসলে সকাল থেকে এরা যে কাণ্ডটা করতে চেয়েছিল, প্রতিটি বুথ জ্যাম করবে, বিরোধী এজেন্টদের বের করে দেবে। একটা সংকীর্ণ জায়গা ছিল, গলি, যেখানে আমরা ঢুকতে পারি কিন্তু বেরোনোটা একটু কঠিন। ওরা প্ল্যানফুলি সেখানে আমাদেরকে আটক করে, আমাদের উপরে হামলা চালানোর চেষ্টা করে। আসানসোলেও আক্রান্ত বিজেপি প্রার্থী। আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে হীরাপুর এলাকা। 12 নম্বর বুথ আনন্দ উপাধ্যায়, আমি কমপ্লেইন জানাচ্ছি। ভোটারদের আটকানোর অভিযোগ আনছি আপনি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হচ্ছে। ভাইজি হারবেন তাই তিনি আত্মনাদ করছেন। আজকে কেউ অগ্নিমিত্রা দেবীর গাড়ি ভাঙতে যাবে না। আক্রান্ত হয়েছেন হুমায়ুন কবির। নওদায় দফায় দফায় উত্তেজনার মাঝেই হুমায়ুন কবিরের কনভয় বাঁশ লাঠি হাতে হামলার অভিযোগ। প্রথমে শিবনগর গ্রামের 173 নম্বর বুথে হুমায়ুনকে ঘিরে গো ব্যাক স্লোগান তোলে তৃণমূল। তারপরই কনভয় হামলা চালানো হয় বলে অভিযোগ। আমরা গাড়ি ভাঙচুর করা হলো সামনে, করুক না, তারপরে এর ফল পরিণতি কি হবে দেখা যাবে। শুধু প্রার্থীই নন, চাঁচলে ও লাভপুরে বিজেপি প্রার্থীর এজেন্টরা আক্রান্ত হয়েছেন। লাভপুরে এজেন্টদের মাথা ফেটেছে। চাঁচলে আক্রান্ত হয়ে হাসপাতালে বিজেপি প্রার্থীর এজেন্ট। সিতাইয়ে বিজেপি প্রার্থীর এজেন্টকেও ছুরি মারা হয়েছে বলে অভিযোগ উঠেছে এদিন। দেখুন, ওই কুমার গ্রামের প্রার্থী যখন ওই মাঠের মধ্যে দিয়ে দৌড়চ্ছিলেন, আমি নিশ্চিত আপনাদের সামনে আরও কতগুলো ছবি চোখের সামনে ভেসে উঠছিল। সেই জয়প্রকাশ মজুমদারের লাথি খেয়ে পড়ে যাওয়া মাটিতে, বা মানস ভুঁইয়ার সেই আল ধরে দৌড় দেওয়া, বা সুজাতা খানের সেইভাবে মাঠের মধ্যে দিয়ে দৌড় দেওয়া, এরকম প্রার্থীদের এইভাবে আক্রান্ত হতে, দৌড়তে, এরকম অসংখ্য ছবি টুকরো টুকরো আপনার আমার সামনে তো ভেসে উঠবে। ফলে এই জায়গাটায় নির্বাচন কমিশনকে যে আরও কঠোর হতে হবে এই সমস্ত ক্ষেত্রগুলোতে, এই এত কঠোরতার পরেও যে এতটুকু ঢিলে দেওয়ার কোনো সুযোগ নেই। ফাঁক ফোকর পেলেই গোটা বিষয়টা আরও মাত্রা ছাড়া জায়গায় চলে যাবে, সেটা কিন্তু নিশ্চিত। 142টা আসন এখনও বাকি। প্রথম দফায় অবশ্য ওই ভোটদানটা 90% পেরোতেই বঙ্গ বিজেপি একটা ভিডিও প্রকাশ করে দিয়েছে। কিসের ভিডিও জানেন? ঝালমুড়ি ভিডিও। ঝালমুড়ি যে এরকমভাবে যাতে উঠে যাবে, সবই ওই বলে না সঙ্গ গুণ বলে একটা বিষয় আছে, এটা হচ্ছে তাই। মিডাস টাচ। প্রধানমন্ত্রী হাতে ঝালমুড়ি তুলে নিয়েছেন। এতদিন ধরে আমাদের ঝালমুড়িটা খুব ফেভারিট ছিল, কিন্তু সেটার কোনো গ্ল্যামার ছিল না, জানেন তো। এই গ্ল্যামারের টাচটা হয়ে গেছে। এবার ঝালমুড়ি ভিডিও হচ্ছে। 4ঠা মে নাকি ঝালমুড়ি দিয়ে সেলিব্রেট করা হবে। মানে আইডিয়াটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে ভাসিয়ে দিয়েছেন। মনে পড়ে যাচ্ছে আপনাদের, ঝাড়গ্রামে বিহারীবাবুর দোকানে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন। ইনস্টাগ্রামে 24 ঘন্টায় সেই ভিডিওটা 10 কোটি ভিউ হয়েছিল। আর তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখেছিলেন যে ঝালমুড়িটাও একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে, তখন তিনি ঝালমুড়ি খাওয়াকে সাজানো নাটক বলেছিলেন। প্রধানমন্ত্রীও কিন্তু আজ ঠাট্টা করে। এটা একটা অদ্ভুত জিনিস, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। অনেকেরই বলছেন, আমাদের জিজ্ঞেস করছেন যে আচ্ছা
ভোট হচ্ছে বাংলায়। তো আপনারা এই বঙ্গযুদ্ধের যতগুলো ক্রিয়েটিভ করেছেন, যতগুলো ওই গ্রাফিক্যাল প্লেট টেট করেছেন, সেগুলোতে এপাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, এটা তো ঠিক আছে, এপাশে নরেন্দ্র মোদীর মুখ কেন? এটা বাংলার কারোর মুখ ঠুক হওয়ার কথা ছিল তো। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যাবতীয় যা যা এখন পর্যন্ত হয়েছে এবং যতগুলো টুকটাক নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে, সেগুলো পরপর সাজিয়ে দেখুন, কি ইন্টারেস্টিং একটা, মানে সব নাম না করে একটু ভাববাচ্ছে হচ্ছে আর কি। একজন বলছেন ওই নির্মম সরকার আর থাকবে না, দিদি একবারও বলেননি। আর আরেকজন বলছে ওই উনি ঝালমুড়ি খেয়ে কী করলেন, নাটক সাজানো ব্যাপার। বেশ 1:1 চলছে, তো তাদের দুজনকে সামনাসামনি রাখবো না তো আর কী রাখবো? প্রধানমন্ত্রী বললাম না, আজ ঠাট্টা করে বলেছেন যে ঝালমুড়ি তিনি খেয়েছেন আর ঝাল তৃণমূলের লেগেছে। আসলে 10 টাকা খরচ করে 10 মিনিটের একটা ছোট্ট জনসংযোগ, যার প্রচার যত না বিজেপি নিজেরা করেছে, তার থেকে অনেক বেশি প্রচার মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন। এমনিতে বিজেপিতে জয়ের সেলিব্রেশনে লাড্ডু বিলি হয়, এটা তো আমরা দেখেছি, কিন্তু হরিয়ানায় অবশ্য একটা লোকাল ফ্লেভার দিতে জিলিপি সেলিব্রেশন হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে সেটা যদি ওই ঝালমুড়ি হয়ে যায়, সেটা তো বুঝতে হবে সেটা কমপ্লিটলি প্রধানমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত। এবং সেটা হবে কি হবে না, সেটা অবশ্য নির্ভর করছে বিজেপি আদৌ সেলিব্রেশন করতে পারবে কি পারবে না সেইটার ওপর। 4 মে বিজেপি আসবে মানে পরিবর্তন হবে নাকি তৃণমূলের প্রত্যাবর্তন হবে তার ওপর। কিন্তু একটা কথা পরিষ্কার, প্রথম দফায় অকল্পনীয় ভোটদানের হারটা প্রধানমন্ত্রী তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। 10 টাকার ওই ঝালমুড়ি তিনি একবার কিনেছেন, কিন্তু ঠোঙাটা বোধহয় পকেটে রেখে দিয়েছে, আর সুযোগ পেলেই পকেট থেকে বার করে এক মুঠো করে চিবিয়ে নিচ্ছেন। कमल खिलना तय है। 4 मई को बंगाल में भी बीजेपी की विजय का जश्न होगा। मिठाई भी बटेगी और ঝালমুড়ি भी बांटी जाएगी। আজকে আপনি বলছেন জিতে আপনি ঝালমুড়ি খাবেন, আপনাকে ভেলপুরি পাঠাবো, দিল্লিতে পাওয়া যায়, ঝালমুড়ি দিল্লিতে পাওয়া যায় না, সরি টু সে। আর আপনি 10 টাকা নিয়ে এসে দেখাচ্ছেন, আগের বারে বলেছিলেন চায়ওয়ালা সেজেছিলেন, আর আজকে ঝালমুড়ি দেখাচ্ছেন। वैसे मैंने सुना है कि झालमुड़ी ने भी कुछ लोगों को जन्नाटेदार झटका दिया है। झालमुड़ी मैंने खाई, लेकिन झाल टीएमसी को लगी है। ঝালমুড়ির ঝাল তো আমরা খেয়ে অভ্যস্ত। আপনি কি কোনোদিনও খেয়েছেন মাছ ভাত? কোনোদিনও খেয়েছেন মাংস ভাত? আমি কিন্তু আপনার ধোকলাও খাই, আমি কিন্তু ধোসাও খাই, আমাকে ধর্ম শেখাবেন না। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরামিষাশী, তাকে নিয়মিত মাছ খাওয়ার চ্যালেঞ্জ জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু যে জায়গাটা নরেন্দ্র মোদী পরিহার করেছেন, হয়তো গতবার ওই দিদি দিদি করে বলার সুবাদে যখন তৃণমূল তারা প্রচার করেছিল বাংলা নিজের মেয়েকেই চায়, সেই ধাক্কার থেকে তারা হয়তো শিক্ষা নিয়েছেন, ঠেকে শিখেছেন। কিন্তু সেই স্ট্র্যাটেজিটা এবার কি তৃণমূল তুলে নিয়েছে? বিজেপি অবশ্য জবাবটা দেওয়াচ্ছে অসমের হিমন্ত বিশ্ব শর্মাকে দিয়ে, যিনি নিয়মিত বলছেন যে আসুন এসে অসমে দেখে যান এখানে কত মাছ উৎপাদন হয় আর এখানে মানুষজন কিভাবে মাছ খেয়ে থাকে, এটাও একটা বিজেপি শাসিত রাজ্য। তবে যাই হোক, এই ফাঁকটায় পড়ে যাওয়াটা কিন্তু খুব মাঝে মধ্যে গোল মেলে, কারণ ওই একজন নিরামিষাশী মানুষকে আমিষ খাওয়ার চ্যালেঞ্জ দেওয়া, এটা বোধহয় ওই একটা প্রচারের মধ্যে ফাঁকই তৈরি করে। তা ফাঁকগুলো খুব গুরুত্বপূর্ণ, মাঝে মধ্যে ফাঁকগুলো খুব অত্যন্ত কস্টলি হয়ে যায় আর কি। এবার এই ফাঁক গুরুত্বপূর্ণ যেরকম বলছিলাম, সেটা তো নরেন্দ্র মোদীও দেখাচ্ছেন। তা দুটো সভার মাঝের যে ফাঁক, সেই ফাঁকটাকে তিনি কৌশলে ব্যবহার করে চলেছেন। অতীতে আমরা কি দেখেছি, হ্যাঁ, যে তিনি মাঝখানে দাঁড়িয়ে হঠাৎ করে
নিজেই পিটিসি দিয়ে দিয়েছেন, মানে সবার আগে সময় পেয়েছেন নিজেই সবার বর্ণনা একজন সাংবাদিক হিসেবে করে দিয়েছেন যেন। আজ যেরকম হাওড়ায় বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো ছিল, প্রধানমন্ত্রী তার আগে বেলুড় মঠে গিয়ে প্রণাম করেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটা ভাইরাল হয়েছে। এবার নরেন্দ্র মোদীর সাথে রামকৃষ্ণ মিশনের প্রায় 60 বছরের পুরনো সম্পর্ক। স্বামী আত্মস্থানন্দকে ব্যক্তিগতভাবে চিনতেন নরেন্দ্র মোদী। বেলুড়ে প্রধানমন্ত্রী যাওয়ার অনেকগুলো কারণ আছে তার মানে। আর যে 7 জেলার 142 আসনে এবার ভোট হতে চলেছে দ্বিতীয় পর্বে, সেখানেও রামকৃষ্ণ মিশনের ভক্তদের ওই ভোটার তালিকায় এই উপস্থিতি যথেষ্টই থাকতে পারে। বেলুড় মঠে একবার নত হয়ে নরেন্দ্র মোদী আসলে সবার কাছে নত হয়ে গেলেন, সবার কাছে পৌঁছে গেলেন। এটা স্ট্র্যাটেজি, এবং এটা এমন একটা বিষয় যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় নাটক বলতেও পারবেন না, কারণ রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করাটা আত্মঘাতী হঠকারিতা হয়ে যাবে। এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে নিত্য নতুন ফ্রন্ট খুলে যাচ্ছে। ফ্রন্ট কি কম পড়েছে? এতক্ষণ যা দেখছিলেন সেটা দেখে মনে হচ্ছিল বাইনারি, যাবতীয় যা হচ্ছে নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে। কিন্তু মাঝখান থেকে যে আরেকজন এন্ট্রি নেওয়ার চেষ্টা করছেন সেটাও তো এবার দেখতে পাচ্ছি, এবং তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা বাড়ছে বই কমছে না। তো ওই বলছিলাম যে পুলিশ অফিসারটার হাতে দেখছিলেন রিভলভার, তিনি হিমাচলের, তিনি ওখানে কংগ্রেস শাসিত হিমাচলের একজন পুলিশ অফিসার। এখানে এসে আরেকজন ইন্ডিজোটের আরেকজন মমতা বন্দ্যোপাধ্যায় তার শাসিত রাজ্যে এসে তার বিরুদ্ধে, তার দলের সমর্থকদের বিরুদ্ধে পিস্তল তুলছেন। এটার অনুপ্রেরণাটা তিনি কি রাহুল গান্ধীর কাছ থেকে পেয়েছেন? দেখুন, 25শে এপ্রিল কলকাতায় সভা করবেন রাহুল গান্ধী। তিনি কিন্তু ওই বিজেপির বাড়বাড়ন্তের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দাবি করেছেন। কালকে একটা ভিডিও বার্তায় অভিযোগ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি স্বচ্ছভাবে সরকার চালাতেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ধর্মীয় মেরুকরণ না করতেন, তাহলে বাংলায় বিজেপি পথ খুঁজে পেত না। তার মানে কি রাহুল গান্ধী কি তাহলে অভিযোগ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছভাবে সরকার চালাননি, মমতা বন্দ্যোপাধ্যায়ই ধর্মীয় মেরুকরণ করেছেন? ভেবে দেখুন। দেখুন, ইন্ডিয়া জোটের, ইন্ডিয়া ঐক্যের দুই শরিক একে অপরকে দুষছেন। মহিলা সংরক্ষণ সংশোধনী বিলটা রুখে দেওয়ার কয়েকদিন আগেই সবাই একজোট হয়ে বৈঠক করেছেন। রুখে দেওয়ার পর রাহুল গান্ধী ফোন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছিলেন। সেই রাহুলই আবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই ভাষায় দোষারোপ করছেন, মানে কার্যত বিজেপির অভিযোগকেই সমর্থন করছেন রাহুল। আচ্ছা, কংগ্রেস কি ধীরে ধীরে তার স্বর জোরালো করছে? যেখানে তাদের ওই ইন্ডিজোটেরই একজন সদস্য, তার বিরুদ্ধে এই যে কংগ্রেসের আবার সুর চড়ানো, সেটাও কি স্ট্র্যাটেজিক, নাকি তাদের মনে হচ্ছে এটাই সঠিক সময় সঙ্গীকে আক্রমণ করার? अगर ममता जी ने साफ सुथरी सरकार चलाई होती, अगर ममता जी ने बंगाल को पोलराइज नहीं किया होता, तो बीजेपी के लिए रास्ता नहीं खुलता। এবার দেখুন, এই নির্বাচনের মজাটা হচ্ছে যে কাউকে নিজের জিনিসটা ভাইরাল করতে হয় না, সেটা অন্য কেউ ভাইরাল করে দেয়। ওই যেরকম নরেন্দ্র মোদী এর ওই ঝালমুড়ি খাওয়ার বিষয়টাকে, সেটাকে তৃণমূল উল্টে ভাইরাল করে দিচ্ছে। হোক নেতিবাচকভাবে তারা দেখার চেষ্টা করছে, কিন্তু প্রচারটা তো হয়ে যাচ্ছে। এই রাহুল গান্ধীর এই ভিডিওটাও ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিচ্ছে বিজেপি। এক্ষেত্রে তাদের তো কোনো ক্ষতি নেই, বরঞ্চ তাদের লাভ। তাদের ব্যাখ্যা হচ্ছে যে তৃণমূলের বিদায়টা নিশ্চিত, তারা যে ওই কেন্দ্রীয় স্তরেও আর গুরুত্বপূর্ণ থাকবেন না, গুরুত্ব হারাবেন, সেটা রাহুল গান্ধীও জানেন। সুতরাং সেই জন্যই তিনি এখন আক্রমণ করছেন, কারণ জানেন ওই দুর্বল প্রতিপক্ষ ওই এরপরে দিল্লিতে এসে খালি যখন তখন ওই ইন্ডিজোটের মধ্যে আমরা বড় সদস্য, প্রধানমন্ত্রী, কেন ওদের নাম উঠবে, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠবে না, এই যে মাঝে মধ্যে বিভিন্ন প্রায় সমকক্ষ বলে নিজেদের তুলে ধরার চেষ্টাটা তৃণমূল করে, সেটা যে আসলে তখন হজম করতে হলো ভেতরে ভেতরে বদ হজম হয়ে থাকে, সেটা কিন্তু রাহুল গান্ধীর এই সময় পেয়ে মানে ফাঁক বুঝে তাক করার মতো তিনি কিন্তু মেরে দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিকেলে একটা ভিডিও পোস্ট করেছেন, নৈসর্গিক ভিডিও, হেলিকপ্টার থেকে তোলা। পুরসুরাত থেকে কলকাতা বিমানবন্দরে নামার আগে তিনি ক্যামেরাবন্দি করেছেন।
আর তারপরে রোড শো করেছেন মধ্যমগ্রামে। এটা কলকাতার আকাশে সূর্যাস্তের ছবি। সেই ছবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাপশন দিয়েছেন যে তৃণমূলের দুর্নীতি আর গুন্ডারাজের সূর্য অস্ত যাচ্ছে। এর কোনো লাখসই জবাব এখনো তৃণমূল শিবির থেকে আসেনি, কিন্তু রাহুল গান্ধী কি আসলে মনে মনে এই বক্তব্যকেই সমর্থন করে দিচ্ছেন?